অবশেষে কমল জ্বালানি তেলের দাম। অকটেন ও পেট্রোল লিটারে 10 টাকা, ডিজেল ও কেরোসিন কমল 3 টাকা করে। মধ্যরাত থেকে কার্যকর। কম দামে কিনতে অপেক্ষায় ক্রেতারা। ফিলিং স্টেশনগুলো ওই দামে বিক্রি করছে না যে দামে কমার পরে যে দামটা হয়েছে। আমরা কালকে কিনবো। রাত 12টার পরে নিলে তেলের দাম মানে কম পাবো, ওই জন্য নিচ্ছি না। পাবলিক খুব চালাক, তারা ওই রাতের মধ্যরাতের পর থেকে তেল নেওয়ার জন্য পাম্পে আসতেছে না। আগামীকালকে রেট ধরার জন্য কাস্টমারের অপেক্ষায় আছে। আজকে কিনতেছে না, কম কিনতেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি পারমিতাহীন এবং আমি সৌমিত্র শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 23 টাকা দরে ধান ও 32 টাকা কেজিতে চাল কিনবে সরকার। পহেলা মে থেকে 31 আগস্ট পর্যন্ত সরাসরি কেনা হবে কৃষকের কাছ থেকে, ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী। রাজশাহীতে শিক্ষক রেজাউল হত্যার ঘটনায় একজন আটক, বিচার দাবিতে ক্লাস বর্জন। আইএসের দায় স্বীকার, কৃতিত্ব নেওয়ার চেষ্টা মাত্র বলছে পুলিশ। জয় অপহরণ ও হত্যা চেষ্টায় জড়িত 3 জনের কথা জানিয়েছেন সাংবাদিক শফিক রেহমান, দাবি ডিবির। পাওয়া গেছে এফবিআই এজেন্টকে টাকা দেওয়ার প্রমাণ। রাজশাহীতে চেম্বার অব কমার্সের সাবেক প্রশাসক ও আওয়ামী লীগ নেতা জিয়াউল হকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার। ঘটনাস্থলে মিলল 5টি বুলেট সহ পিস্তল। এবং ভোগান্তি কমাতে ই পাসপোর্ট চালুর প্রক্রিয়া চলছে জানালেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সে 10 জেলার নবনির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনের উদ্বোধন। দেশের বাজারে অবশেষে জ্বালানি তেলের দাম সমন্বয় করল সরকার। সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সব ধরনের জ্বালানি তেলের দাম কমানোর নির্দেশ দেওয়া হয়। আজ মধ্যরাত থেকেই নতুন দামে জ্বালানি তেল বিক্রি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। চলতি বছরের শুরু থেকেই গত এক যুগের মধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ কমে ব্যারেল প্রতি $30 নিচে নেমে এলেও দেশের বাজারে এতদিন কমানো হয়নি জ্বালানি তেলের দাম। অবশেষে নানা যুক্তি ও হিসেব নিকেশ করে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমালো সরকার। নতুন দাম অনুযায়ী পেট্রোল ও অকটেনে 10 টাকা এবং ডিজেল ও কেরোসিনে 3 টাকা করে কমানো হয়েছে। এর ফলে ডিজেল ও কেরোসিন 3 টাকা কমে 65 টাকা, পেট্রোল 10 টাকা কমে 86 টাকা এবং অকটেন 10 টাকা কমে 89 টাকায় বিক্রি হবে। নতুন করে নির্ধারিত এই মূল্য আজ মধ্যরাত থেকেই কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। পেট্রোল, অকটেন, কেরোসিন, ডিজেল সবগুলির দাম কমছে। এই কিছুক্ষণের মধ্যে প্রজ্ঞাপন আজকের মধ্যে হবে। কার্যকর করবে আজকে প্রজ্ঞাপন হলে আজকে থেকে কার্যকর। এদিকে তেলের দাম কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ক্রেতা সাধারণের মধ্যেও সঞ্চার হয়েছে নতুন আশা। ক্রয়ের সাথে বিক্রয়ের সাথে তো মিলে না, অনেক তারতম্য ছিল। এটা একটু কমাতে স্বস্তি, অবশ্যই আশা করবো আরো কমবে। দাম কমছে, বাট এখন তো ফিলিং স্টেশনগুলো ওই দামে বিক্রি করছে না যে দামে কমার পরে যে দামটা হয়েছে। যে পণ্যটা আমাদের স্টকে আছে এটার উপরে এখানে আমাদের লস হয়ে যাবে। অন্যদিকে জ্বালানি বিশেষজ্ঞদের দাবি, ন্যায্যতার ভিত্তিতে এই দাম নির্ধারিত হয়নি, ফলে প্রান্তিক পর্যায়ে ইতিবাচক পরিবর্তন নিয়েও শঙ্কা থাকছে। আমরা দরপতনের সুবিধা চেয়েছি এবং সেটা সমতা ভিত্তিতে চেয়েছি। এটা কমপ্লিটলি স্বেচ্ছাচারিতা ভিত্তিতে হয়েছে। দরপতন হলে ক্রয় ক্ষমতা মানুষের বাড়ে, এখানে তো ক্রয় ক্ষমতা বাড়ার কোনো সুযোগ দেখছি না। সবশেষ গেল 31 মার্চ ফার্নেস তেলের দাম কমানোর সিদ্ধান্তের সময় ঘোষণা ছিল অন্যান্য পণ্যগুলোরও দাম সমন্বয়ের। এর আগে 2013 সালের জানুয়ারিতে জ্বালানি তেলের দাম সমন্বয় করেছিল সরকার। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। আগামী 5ই মে থেকে 13 লাখ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে সরাসরি কৃষকের কাছ থেকে প্রতি কেজি 23 টাকা দরে 7 লাখ টন ধান এবং মিলারদের কাছ থেকে কেজি প্রতি 32 টাকা দরে 6 লাখ টন চাল কেনার সিদ্ধান্ত হয়েছে। কৃষকদের প্রণোদনা দিতেই তাদের কাছ থেকে সরাসরি ধান কেনার সিদ্ধান্ত নেওয়ার কথা জানান খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুপুরে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের একথা জানান।
সরকারি খাদ্য গুদামগুলোতে বর্তমানে চাল ও গম মিলিয়ে প্রায় 10,74,000 মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে। এর মধ্যে চালের পরিমাণ প্রায় 7,70,000 মেট্রিক টন। সরাসরি কৃষকদের কাছ থেকে এ অবস্থায় আসন্ন বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে বাণিজ্য মন্ত্রী ও কৃষি মন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠক শেষে খাদ্যমন্ত্রী জানান, কৃষকদের প্রণোদনা দেওয়ার লক্ষ্যেই কৃষকের কাছ থেকে ধান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত নিয়েছি ধান এবং চাল মিলিয়ে আমরা 13 লক্ষ মেট্রিক টন সংগ্রহ করব। আমরা কৃষকদের সরাসরি প্রণোদনা দেওয়ার জন্য আমরা এবার 7 লক্ষ মেট্রিক টন আমরা ধান সংগ্রহ করব এবং আমরা চাল সংগ্রহ করব 6 লক্ষ মেট্রিক টন। ধানের উৎপাদন খরচের চেয়ে 2 টাকা 30 পয়সা বেশি এবং চালের উৎপাদন খরচ থেকে 3 টাকা বেশিতে মোট 13 লাখ মেট্রিক টন ধান ও চাল কেনার সিদ্ধান্তের কথা জানান খাদ্যমন্ত্রী। ধানের উৎপাদন খরচ পরে 20 টাকা 70 পয়সা, সেখানে আমরা 23 টাকা দিচ্ছি, 2 টাকা 30 পয়সা বেশি দিচ্ছি এবং চাল সংগ্রহের প্রতি কেজি মূল্য হচ্ছে 32 টাকা। 5 তারিখ থেকে 31 আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে। মধ্যস্বত্বভোগীদের পরিবর্তে কৃষককে সরাসরি প্রণোদনা দিতে খাদ্য সংগ্রহের ক্ষেত্রেও বিশেষ প্রক্রিয়া অনুসরণ করা হবে বলেও জানান খাদ্যমন্ত্রী। ফরিয়াদের দৌরাত্ম্য কমানোর জন্য আমরা সরাসরি কৃষকদের কাছে ধান কিনব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে সরাসরি চাল ও ধান কেনার সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন কৃষকরা। পাশাপাশি ডিলার পর্যায়ে বাদ দিয়ে সরাসরি কৃষকের কাছ থেকে ধান চাল সংগ্রহের দাবি জানান তারা। আলহামদুলিল্লাহ, সরকার 23 থেকে আমার কাছ থেকে নিয়ে অনেক উপকার আছে, আপনারা খুব খুশি আছে। কৃষকেরা বাঁচতে পারবে এবং তাদের লাভ হইলে আরো বেশি ফলাফল করতে পারবে। সরকার যে মহান উদ্যোগ কৃষকের জন্য নিয়েছেন, সেটা আমি মনে করি খুবই ভালো উদ্যোগ নিয়েছেন। সরকার যদি কৃষকের মারফতে 23 টাকার দরে ধান কিনে তাহলে কৃষকের সবলিত হবে, আর যদি কোনো দালালের মারফতে কেনে তাহলে আমরা লস খাবো। আমাদের একটাই আশা, আমাদের কাছ থেকে সরাসরি ধান কিনতে পারে, তাইলে আমাদের উপকার হবে। চাল হচ্ছে 32 টাকা কেজি, তো সরকার দেয় একটু বেশি, আমাদের 12,000 টাকা আমরা লাভবান হব। এইবার সরাসরি নেওয়ার কথা বলছে, এখন যদি নেয় তাহলে আমরা লাভবান হব। রমজানের অত্যাবশ্যকীয় পণ্যগুলো চাহিদার চেয়ে বেশি মজুত রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। বিকেলে সচিবালয়ে আমদানিকারকদের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। মন্ত্রী জানান, ভোজ্য তেল, চাল, খেজুর, ডাল সহ নিত্যপণ্যের অভাব হবে না। তিনি এগুলোর দাম নিয়ন্ত্রণে রাখতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান। আমরা আশা করব অতীতের মতো এবারও আপনারা সেভাবে যথাযথ দায়িত্ব পালন করবেন। কেউ যদি অসৎ উদ্দেশ্য নিয়ে যদি বাজারে কোনো সংকট সৃষ্টি করতে চায়, কৃত্রিম সংকট সৃষ্টি করতে চায়, তাইলে কিন্তু সেটা আমাদের কারোর জন্য মঙ্গল হবে না এবং এইটা আমরা কিছুতেই করতে দিব না। সেই জন্য যা যা করা দরকার আমাদের মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা সেটা করব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর রেজাউল করিম হত্যার প্রতিবাদে ক্লাস বর্জন সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। এদিকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এরই মধ্যে একজনকে আটক করেছে পুলিশ। রাজশাহী থেকে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যার প্রতিবাদে ক্লাস বর্জন সহ বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল 10টার দিকে শহীদুল্লাহ কলাভবনের সামনে থেকে শোক মিছিল বের করেন ইংরেজি বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। একই সময় সিনেট ভবনের সামনে থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকেও আরেকটি মিছিল বের করা হয়। মিছিল শেষে বক্তারা দ্রুত হত্যাকারীদের বিচারের আওতায় আনার দাবি জানান। এই ব্যাপারগুলো আসলে প্রচন্ড মর্মান্তিক। হ্যাঁ, আমরা আসলে নিতে পারছি না ব্যাপারগুলো। যতক্ষণ পর্যন্ত না আমরা এই সারের বিচার, সুষ্ঠু বিচার পাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের ক্লাস বর্জন এবং অন্যান্য কর্মসূচি আমাদের চলতে থাকবে। হত্যাকারীদের বিচার না হয় বারবার নৃশংসতার শিকার হচ্ছেন মানুষ গড়ার কারিগর শিক্ষকরা। তাই এমন পরিস্থিতিতে আতঙ্কিত তারা। হয়তো আছে যে কেন ওনার মতো মানুষ যদি মরতে পারে, আমরাও মরতে পারি যে কোনো সময়। আমরা ইনসিকিউর ফিল করতেছি। হ্যাঁ, আমাদের জীবনের তো নিরাপত্তা নাই। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমাদের অনেকগুলো টিম কাজ করতেছে আইডেন্টিফাই করার জন্য সম্ভাব্য সকল কারণ এবং ব্যক্তি বা গোষ্ঠী কারা জড়িত আছে এই নিয়ে আমরা ওয়ার্কআউট করছি। সন্দেহভাজন একজনকে আমরা গ্রেপ্তার করেছি, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। আমরা আশাবাদী আমরা শীঘ্রই এই ঘটনার তথ্য উদ্ঘাটন করতে পারবো এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে সক্ষম হব।
শনিবার সকাল 7:30টার দিকে বাসা থেকে বের হয়ে ক্যাম্পাসে যাওয়ার পথে শালবাগান এলাকায় দুর্বৃত্তদের হাতে খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর রেজাউল করিম সিদ্দিকী। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বিচারহীনতার কারণেই 12 বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 4 জন শিক্ষক খুন হয়েছেন বলে মনে করেন অপরাধ বিজ্ঞানীরা। এদিকে অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার দায় আইএসের স্বীকার করাকে ভার্চুয়ালি কৃতিত্ব নেওয়ার চেষ্টা বলে অভিহিত করেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট প্রধান মনিরুল ইসলাম। ভবিষ্যতে দেশে পটকা ফুটলেও আইএস তার দায় স্বীকার করবে বলে মন্তব্য করেন তিনি। 2004 থেকে 16 এ 12 বছরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে খুন হয়েছেন 4 জন শিক্ষক। খুনিদের সবশেষ শিকার ইংরেজি বিভাগের অধ্যাপক AFM রেজাউল করিম সিদ্দিকী। 2004 সালের 24শে ডিসেম্বর অর্থনীতি বিভাগের অধ্যাপক ইউনুসকে বিনোদপুরের একটি আহলে হাদিস মসজিদের সামনে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার 6 বছর পর জেএমবির 2 সদস্যকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। অধ্যাপক ইউনুস হত্যার 2 বছরের মাথায় খুন হন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের। এই ঘটনায় 2008 সালের 22শে মে একই বিভাগের শিক্ষক মহিউদ্দিন সহ 4 জনের মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। 2014 সালের 15 নভেম্বর সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বাউল সাধক ডক্টর শফিউল ইসলামকে বাড়ির কাছে কুপিয়ে হত্যা করা হয়। পরের বছর 2 যুবদল নেতা সহ 11 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। অধ্যাপক রেজাউলের আগে নিহত 3 শিক্ষক হত্যা মামলার একটিও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। এই অবস্থাকে বিচারহীনতা অভিহিত করে একের পর এক শিক্ষক হত্যার জন্য সমাজ ও প্রশাসন দায় এড়াতে পারে না বলে মনে করেন অপরাধ বিজ্ঞানীরা। অন্তত 4টা ঘটনা হওয়ার পরে তো আমরা বলতেই পারি যে এক্ষেত্রে সমাজ এবং রাষ্ট্রের একটা অনেক বড় দায়িত্ব ছিল। যারা ঘটনাগুলোর সাথে জড়িত ছিলেন তাদেরকে গ্রেপ্তার করে বিচারে সোপর্দ করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, এবং সেটা দিতে না পারা এবং বিচারহীনতার কারণে বিষয়গুলো পরবর্তী হত্যাকাণ্ড আরো বেশি উৎসাহিত হয়েছে। এদিকে আইএসের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে হত্যার দায় স্বীকারকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট প্রধান মনিরুল ইসলাম। অন্যান্য ঘটনাগুলোর যারা আসামি তারা গ্রেপ্তার হয়েছে, অনেক ক্ষেত্রে কোনো ক্ষেত্রে পুলিশের তদন্ত শেষ হয়েছে, তদন্ত রিপোর্ট দেওয়া হয়েছে। সেখানে গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তি স্বীকার করেনি যে তাদের সেই কথিত আইএস বা আল কায়দার সাথে তাদের কোনো সম্পর্ক আছে, এটি তারা স্বীকার করে নাই। কাজেই এটি একেবারেই এই বায়বীয় দাবির সাথে এই হত্যাকাণ্ড বা ইতোপূর্বে সংঘটিত কোনো ঘটনারই কোনো সম্পর্ক নেই। তিনি আরো মনে করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আগের শিক্ষক হত্যাকাণ্ডের সঙ্গে এবারের ঘটনার যোগসূত্র নেই। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। অনিবন্ধিত সিম 1 মে থেকে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হবে জানালেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। বিদেশে যেতে ভোগান্তি এড়াতে ইলেকট্রনিক পাসপোর্ট বা ই পাসপোর্ট চালু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট সেবা সপ্তাহ ও আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই প্রতিশ্রুতি দেন। এ সময় আন্তর্জাতিক মানদণ্ড ও নিয়মকানুন বজায় রেখেই বহির্গমন ব্যবস্থায় উন্নয়ন হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশের সব এলাকায় ডিজিটাল পাসপোর্ট অফিস স্থাপন করা হবে। নানা ধরনের কাজে নাগরিকদের নিজ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ দলিল বা পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হয়ে থাকে পাসপোর্ট, যা কিনা বিদেশের মাটিতে নিশ্চিত করে অন্য কোনো দেশের নাগরিকত্বের বৈধতা। বিশেষ এই সেবা কার্যক্রমকে আরো ত্বরান্বিত করতে নতুন করে ঢাকা সহ দেশের 10টি জেলায় চালু হলো আঞ্চলিক পাসপোর্ট অফিসের নিজস্ব ভবন। রাজধানীর আগারগাঁওয়ের পাসপোর্ট অধিদপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ভবনগুলোর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নাগরিকের পাসপোর্ট প্রাপ্তি আরো সহজ করতে অচিরেই ই পাসপোর্ট ব্যবস্থা চালু করার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী। আর সেই সাথে ইলেকট্রনিক পাসপোর্ট, এটা আরো নতুন প্রযুক্তি এসে গেছে, কাজে ইলেকট্রনিক পাসপোর্টও আমরা ইনশাআল্লাহ তৈরি করব এবং আমরা দেব। এই পরিকল্পনা আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। 1,40,00,000 মেশিন রিডেবল পাসপোর্ট এবং 3,26,000 মেশিন রিডেবল ভিসা প্রদান করা ইতিমধ্যে আমরা সম্পন্ন করেছি এবং এই কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি। শেখ হাসিনা বলেন, পাসপোর্ট করার প্রক্রিয়া ডিজিটালাইজড হলে কমবে দুর্নীতি এবং নাগরিক হয়রানি। যেহেতু এখন মেশিন রিডেবল পাসপোর্ট আছে এবং মেশিন রিডেবল ভিসার ব্যবস্থা আছে, সেখানে অনলাইনে টিকিটের ব্যবস্থা করলে পরে এক্ষেত্রে টিকিটের হয়রানি অনেক কমে যাবে। সারা বাংলাদেশে যেমন ডিজিটাল সেন্টার করে দিয়েছি, কাজে ওই ডিজিটাল সেন্টারে যেই মানুষ তার পাসপোর্টের আবেদন বা ভিসার আবেদন করতে পারবে, সেইভাবে একটা সমস্ত দেশের সাথে একটা নেটওয়ার্ক তৈরি করে
এই ডিজিটাল ব্যবস্থার মধ্য দিয়ে যেন মানুষ তার সেবাটা পেতে পারে, সে ব্যবস্থা আমরা ইতিমধ্যে করে যাচ্ছি। এর আগে শেরেবাংলা নগর আদর্শ মহিলা কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার ষড়যন্ত্রে জড়িত আরো 3 জনের নাম জানিয়েছেন সাংবাদিক শফিক রেহমান। সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এ কথা জানান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। তিনি বলেন, এই ষড়যন্ত্রের অর্থ যোগানদাতা সহ ওই 3 জনের বিরুদ্ধে তদন্ত শেষে বিচারের আওতায় আনা হবে। শফিক রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন, যেগুলো সেই সংবাদ সম্মেলনে দেওয়া তথ্যের সাথে কোনো মিল নেই। অর্থের উৎস সম্পর্কেও তিনি আমাদের খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি আরো অন্তত 3 জনের নাম বলেছেন, যাদের সম্পৃক্ততা সম্পর্কে যাচাই বাছাই হচ্ছে এবং বারবার আমরা তাদের সম্পৃক্ততা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছি। আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। নিশ্চিত হলে এবং আরো করবোরেটিং এভিডেন্স পেলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো আমরা। শুরু হয়েছে 10ম জাতীয় সংসদের 10ম অধিবেশন। বিকেল 5টায় শুরু হয় অধিবেশন। শুরুতে সভাপতি মণ্ডলী মনোনয়ন দেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এরপর শোক প্রস্তাব উত্থাপন শেষে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরবর্তীতে তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, 2018 সালের মধ্যেই পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হবে। ইতোমধ্যে স্বপ্নের পদ্মা সেতুর 33% নির্মাণ কাজ শেষ হয়েছে বলে জানান মন্ত্রী। প্রশ্নোত্তর পর্ব শেষে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2016 এবং বাংলাদেশ ইপিজেড শ্রম বিল 2016 বিল সংসদে উত্থাপন করা হয়। সংসদের 10ম অধিবেশন চলবে আগামী 5 মে পর্যন্ত। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। ব্রাদার্স ইউনিয়নকে 78 রানে হারিয়ে শুভ সূচনা করেছে মুশফিকের মোহামেডান স্পোর্টিং ক্লাব। আগে ব্যাট করে 6 উইকেটে 285 রান করে মোহামেডান। জবাবে 1 বল বাকি থাকতেই 207 রানে গুটিয়ে যায় ব্রাদার্স। এছাড়া ফতুল্লায় কলাবাগান ক্রিকেট একাডেমিকে 8 উইকেট হারিয়েছে শেখ জামাল এবং বিকেএসপিতে টাই হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ এবং ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের মধ্যকার ম্যাচটি। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ব্যাট করতে নেমে 21 রানে 2 ওপেনার সৈকত আলী ও ইজাজ আহমেদকে হারায় মোহামেডান। তবে অধিনায়ক মুশফিক ও উপল থারাঙ্গার 135 রানের জুটিতে ভর করে বড় সংগ্রহে ভিত্তি পায় সোহেল ইসলামের শিষ্যরা। মুশফিক 72 ও 70 রানে লঙ্কান থারাঙ্গা আউট হলেও নাজমুল হোসেন মিলনের অপরাজিত ঝোড়ো 70 ও আরিফুল হকের 41 রানের সুবাদে শেষ পর্যন্ত 6 উইকেট হারিয়ে 285 রানের সংগ্রহ পায় মোহামেডান। লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই মোহামেডানের বোলারদের তোপে পড়ে ব্রাদার্স। দলীয় 52 রানেই প্রথম সারির 4 ব্যাটসম্যানকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে গোপীবাগের দলটি। জাকির হাসানের 61 রানে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখে তারা, তবে ইফতেখার সাজ্জাদের 29 ও নূর আলমের 36 রান ছাড়া বাকি ব্যাটসম্যানরা ব্যর্থ হওয়ায় 207 রানেই থেমে যায় ব্রাদার্স ইউনিয়ন। মোহামেডানের শুভাশিস 28 রানে নেন 3 উইকেট। রাত 11টার সময় আরও থাকছে। রানা প্লাজা দুর্ঘটনায় নিহতদের প্রতি স্বজনদের শ্রদ্ধা। 3 বছরেও পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় ক্ষোভ। সতর্ক বার্তা দিতে 1 মে সব অনিবন্ধিত সিম সাময়িক বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারান্না হালিম। সকালে এয়ারটেলের উদ্যোগে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে সচেতনতামূলক র্যালি শেষে বক্তব্য রাখেন তিনি। এখন পর্যন্ত 7 কোটি গ্রাহক বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন সম্পন্ন করেছেন বলেও জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। 7 কোটির অধিক মানুষ যারা ভেরিফিকেশন করেছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই যে তারা সচেতন নাগরিক হিসেবে নিজেদের পরিচয় প্রতিষ্ঠা করেছেন। আমরা 30 এপ্রিলের মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে নিজ নিজ সিম পুনঃনিবন্ধন করি এবং আমরা 30 এপ্রিলের পর 1 মে থেকে শুরু থেকে যা বলছি যে কিছু সময়ের জন্য কিন্তু আপনারা যারা পুনঃনিবন্ধন করেননি তাদের সিমটি অচল থাকবে কিছু সময়ের জন্য এবং এক সময় সেটি সম্পূর্ণভাবে ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। দেশের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা রানা প্লাজা ধসের 3 বছর পেরিয়ে গেলেও আজও শুকায়নি আহত শ্রমিকদের ক্ষত। সেদিনটিকে স্মরণ করতে আজ ঘটনাস্থল সাভার ও রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিকদের বিভিন্ন সংগঠন পালন করে নানা কর্মসূচি। এতে অভিযোগ করা হয় 3 বছরেও আহতদের চিকিৎসা, পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত সহায়তা দেয়া হয়নি।
তবে ঢাকার জেলা প্রশাসক জানালেন, নিখোঁজদের শনাক্ত করতে প্রয়োজনে নতুন করে তালিকা করা হবে। সাইফুল জুয়েলকে সঙ্গে নিয়ে মিজানুর রহমান কবিরের রিপোর্ট। রানা প্লাজা ধসে সন্তান নিহত হলেও এখন ছেলের বন্ধুদের মাঝেই হারানো সন্তানকে খুঁজে ফেরেন এ মা। প্রতিদিন অন্তত একবারের জন্য হলেও ধ্বংসাবশেষের কাছে আসেন তিনি। প্রায় প্রতিদিনই অনেকে আসেন এবং এই ধ্বংসস্তূপের মাঝে খুঁজে ফেরেন তাদের স্বজনকে। এমন পরিবারের সদস্যদের দাবি, তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং চিকিৎসা ব্যবস্থা সহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিতের পাশাপাশি এই 24 এপ্রিল দিনটিকে যাতে শ্রমিকদের জন্য শোক দিবস হিসাবে ঘোষণা করা হয়। আহত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা এসেছেন 2013 সালের 24 এপ্রিলকে স্মরণ করতে। আমার হাত আটকে ছিল, ডান পা আটকে ছিল, আমি 2 ঘন্টা পর উদ্ধার হয়েছিলাম। এখন হয়তো দু একজন মানুষ আমার কথা শুনতে চায়, কিন্তু এই প্রত্যেকটা দিন আমার কেমন কাটে, প্রতিটা সময় আমার কেমন কাটে, সেই কষ্টের কথা কেউ শুনে না। এ সময় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে 2013 সালের এই মৃত্যুপুরী। 5 লাখ 4 লাখ এরকম দিয়ে স্থগিত করে রেখে দিয়েছে। এই অবস্থায় আছি। আমাদের বিচার করার মতন কেউ নাই, আমাদের বিচার কেউ করে না। আমার সন্তানের মতন যেন আরো কারো মায়ের বুক খালি না হয়, আপনাদের কাছে শুধু এটুকু অনুরোধ। দিনটি স্মরণে বিভিন্ন সংগঠন স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। 3 বছর পার হয়ে গেছে, আজকে কারখানা কর্তৃপক্ষ, শ্রম মন্ত্রণালয়, তারা কি এখনো পর্যন্ত নিখোঁজ এই শ্রমিকদের এখনো কোনো নাম, পরিচয়, ঠিকানা কেন তারা উদ্ধার করতে পারলেন না? দুর্ঘটনাস্থলে এসে ঢাকার জেলা প্রশাসক আবারও নিহতদের ডিএনএ টেস্টের কথা জানালেন। কিছু নমুনা এখনো সংরক্ষণ করা আছে, তাদের আত্মীয় স্বজনরা যারা ক্লেম করবে সেই নমুনা অনুযায়ী ডিএনএ টেস্ট করার পরে আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারবো যে আর কেউ তালিকার বাইরে আছে কিনা। এদিকে রানা প্লাজা ট্র্যাজেডি স্মরণে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনেও বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করে। এ সময় অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনা ও শ্রমিকদের ক্ষতিপূরণেরও জোর দাবি জানানো হয়। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, সাভার। রাজশাহী মহানগরীতে চেম্বার অব কমার্সের সাবেক প্রশাসক ও আওয়ামী লীগ নেতা জিয়াউল হক টুকুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। বিকেলে নগরীর গৌরহাঙ্গা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে নিজ চেম্বারে জিয়াউল হককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশের সহায়তায় তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক জিয়াউল হককে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনাস্থল থেকে পুলিশ 5টি বুলেট সহ একটি পিস্তল উদ্ধার করেছে। বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে অসাবধানতা বশত নিজের রিভলভার থেকে গুলিটি বের হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 3:30 কি 4:45 হবে এরকম সময়তে আমরা একটা শব্দ শুনলাম। শব্দ শোনার পর আর তো আমরা খেয়াল করিনি যে আসলে কি হয়েছে, কোথায়। তার কিছুক্ষণ পরে তো শুনছি যে এরকম যেটুকু ভাই আহত, তবে শুনলাম যে উনি মারা গেছে। যেহেতু তার চেম্বারে এবং তার নিজ চেয়ারেই বসা ছিল, যতটুকু আমরা স্পটে যেয়ে দেখলাম, এবং চেয়ারের যে টাওয়ালটা আছে টাওয়ারের রক্ত ছিন্ন ছিন্ন রক্ত পড়া। তো আমরা যেহেতু ব্যাপারটি তদন্তের বিষয়, আমরা এখন আপাতত মন্তব্য করতে পারছি না। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্তকারী কর্মকর্তার বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে করা আবেদনের নিষ্পত্তি না হওয়ায় আগামীকাল নিম্ন আদালতে ওই মামলার কার্যক্রম স্থগিত থাকতে পারে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। এ কারণেই বিএনপি চেয়ারপারসন কাল আদালতে হাজির হবেন না বলে জানান তিনি। দুপুরে হাইকোর্টে সময় সংবাদকে কথা বলেন খন্দকার মাহবুব। বেআইনি কর্মকর্তা দ্বারা যদি কোনো তদন্ত হয়, সেই তদন্তটাও দূষিত হবে। তা আমরা হাইকোর্টে এসেছি, যে পর্যন্ত এটা সুরা না হবে, চূড়ান্ত নিষ্পত্তি না হবে, রেগুলার বেঞ্চ করতে এই মামলা নিম্ন আদালতে চলতে পারে না। স্বাভাবিকভাবে যেটা জুডিশিয়াল ট্রেডিশন আছে, ট্রেডিশন অনুযায়ী মামলাটা আগামীকাল হবে না আমরা বিশ্বাস করি। আমরা আবেদন করব, এবং শুধু তাই না, আমরা হাইকোর্টে আদেশটা সহ সেখানে বলবো যে এই মামলাটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এটা স্থগিত করা হোক। বৈশ্বিক অর্থনীতির পুনর্গঠন, মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন সহ নানা বিষয়ে আলোচনা করতে দুদিনের সফরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এখন জার্মানিতে। তাকে বহনকারী বিমানটি রোববার উত্তরাঞ্চলীয় হ্যানোভার বিমানবন্দরে অবতরণ করে। এ সময় পুরো এলাকা নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়। পরে ওবামা বিশেষ গাড়ি বহরে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে দেখা করতে রয়্যাল প্যালেস অব হেরেন হাউসেনে যান।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি, আইএস জঙ্গিদের নির্মূল, সন্ত্রাসী হামলা ঠেকাতে গোয়েন্দা তথ্য আদান প্রদান, ইউক্রেন ও সিরিয়ায় রাশিয়ার আগ্রাসন বন্ধ সহ বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনার কথা রয়েছে। ইউরোপের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি হলে $10,000 কোটি বেশি ব্যবসা হবে বলে বিশ্লেষকরা দাবি করলেও এতে বেকারত্বের হার বাড়বে বলেও বিভিন্ন মহলে অভিযোগ উঠেছে। বাফুফে নির্বাচনকে সামনে রেখে ইশতেহার ঘোষণা করল বাঁচাও ফুটবল পরিষদ। রোববার রাজধানীর একটি হোটেলে এই ইশতেহার ঘোষণা করে সালাউদ্দিন বিরোধী এই প্যানেল। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন প্যানেল ইশতেহার দেওয়ার দুদিন পর এই ঘোষণা দিল বাঁচাও ফুটবল প্যানেল। ইশতেহারে জেলা ও বিভাগীয় পর্যায়ের ফুটবল উন্নয়নের ওপর প্রাধান্য দিয়েছে তারা। পাশাপাশি 8 বিভাগে 8টি একাডেমি গড়ে তোলার পরিকল্পনার কথাও জানায় পরিষদ নেতারা। এছাড়া বাফুফের অর্থনৈতিক ও প্রশাসনিক কার্যক্রমের জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেয় বাঁচাও ফুটবল প্যানেল। ইশতেহার ঘোষণার দিন আনুষ্ঠানিকভাবে 19 সদস্যের প্যানেলও প্রকাশ করেছে তারা। আমাদের সবার পরিচয় করার কোনো প্রয়োজন হবে না। যারা ওনার সম্বন্ধে বক্তব্য রাত 11টার সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কমলো জ্বালানি তেলের দাম। অকটেন ও পেট্রোল লিটারে 10 টাকা, ডিজেল ও কেরোসিন কমলো 3 টাকা করে, মধ্যরাত থেকে কার্যকর। 23 টাকা দরে ধান ও 32 টাকা কেজিতে চাল কিনবে সরকার। 1 মে থেকে 31 আগস্ট পর্যন্ত সরাসরি কেনা হবে কৃষকের কাছ থেকে, ব্রিফিংয়ে খাদ্যমন্ত্রী। রাজশাহীতে শিক্ষক রেজাউল হত্যার ঘটনায় একজন আটক, বিচার দাবিতে ক্লাস বর্জন। আইএসের দায় স্বীকার, কৃতিত্ব নেয়ার চেষ্টা মাত্র, বলছে পুলিশ। জয় অপহরণ ও হত্যা চেষ্টায় জড়িত 3 জনের কথা জানিয়েছেন সাংবাদিক শফিক রেহমান। দাবি ডিবির, পাওয়া গেছে এফবিআই এজেন্টকে টাকা দেওয়ার প্রমাণ। রাজশাহীতে চেম্বার অব কমার্সের সাবেক প্রশাসক ও আওয়ামী লীগ নেতা জিয়াউল হক টুকুর গুলিবিদ্ধ লাশ উদ্ধার, ঘটনাস্থলে মিলল 5টি বুলেট সহ পিস্তল। এবং ভোগান্তি কমাতে ই পাসপোর্ট চালুর প্রক্রিয়া চলছে জানালেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সে 10 জেলার নবনির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনের উদ্বোধন। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ে।